গল্পের শুরুতে আমরা ভেনিকে দেখতে পাই যে তখন পালাচ্ছিল, তার পেছনে অনেক গার্ড লেগেছিল। সে তখন এখানে তাদের হুমকি দেয় যে আমার কাছ থেকে দূরে থাকো, না হলে আমি পানিতে পড়ে যাব। এখানে এক বাটলার ছিল যে তখন ভেনিকে এসব কিছু করায় বারণ করে আর বলে আপনার বিয়ে হতে যাচ্ছে, আমাদের সাথে ঘরে চলুন, প্লিজ এসব করবেন না। কিন্তু ভেনি বলে তোমরা এখান থেকে চলে যাও, আমি ওই বিয়ে কখনোই করব না। বেচারা বাটলার তখন দাঁড়িয়ে কেবল তাকে দেখতেই রয়ে যায়। তখনই এখান থেকে এক স্কুটি যাচ্ছিল। ভেনি তৎক্ষণাৎ ওই লোকের কাছ থেকে ওই স্কুটি নিয়ে এখান থেকে পালিয়ে যায় আর সে অনেক বেশি খুশি হয় যে আমাকে এখন বাটলার আর বাকি গার্ডরা ধরতে পারবে না। কিন্তু তখনই বাটলার কাউকে কল করে এই ব্যাপারে বলে দেয়। অন্যদিকে ভেনির স্কুটির সামনে এক বড় গাড়ি এসে দাঁড়িয়ে পড়ে। ওই গাড়ি থেকে তখন কিছু লোক বের হয় যারা কিনা তখন ভেনিকে ধরে ফেলে আর তার মুখ কাভার করে তাকে গাড়িতে বসিয়ে দেয়। বাটলার তখন নিজের আওয়াজ পরিবর্তন করে বলে চুপচাপ গাড়িতে বসে থাকো, কিন্তু তার আওয়াজ ভেনি চিনে ফেলে আর তৎক্ষণাৎ নিজের মাস্ক খুলে ফেলে আর বলে এ তুমি কি করছো বাটলার। পাশে যখন দেখে তখন সেখানে তার বাবাও বসেছিল। ভেনি তখন নিজের বাবার উপরে রাগ করা শুরু করে, আমাকে কিডন্যাপ কেন করাচ্ছেন। তার বাবা তাকে বলে যতক্ষণ না তুমি আমার কথা না মানবে ততক্ষণ পর্যন্ত আমাকে এরকমই করতে হবে, তোমার এরকম বিহেভের কারণে আমার হার্ট অ্যাটাক আসতেই যাচ্ছিল। সে এখানে এসব কিছুই বলে যাচ্ছিল, কিন্তু ভেনি তখন তাকে বলে আপনি ড্রামা করছেন, আপনার কিছুই হয়নি। তারা সবাই চায় যেন আমাকে জবরদস্তি ওই ছেলের সাথে বিয়ে করাতে পারে, কিন্তু আমি এরকম করব না, এখান থেকে পালিয়ে যাব। তার বাবা তাকে বলে তুমি যখন আমার কথা শুনবেই না তাহলে ঠিক আছে, এখন তাহলে তোমাকে আমায় জোরি করতে হবে। সে গার্ডদের তাকে জবরদস্তি ঘরে নিয়ে যাওয়ার জন্য বলে। এরপরে ভেনিকে আমরা এক রুমে বিয়ের ড্রেস পরে রেডি থাকা অবস্থায় দেখতে পাই, কিন্তু সে তখন গার্ডদের দরজা খোলার জন্য বলছিল। গার্ডরা তখন বলে ম্যাডাম আমরা দরজা খুলতে পারবো না, কিছুক্ষণের মধ্যে আপনার বিয়ে শুরু হতে যাচ্ছে। তখনই এখানে লিজু গ্রুপের ছেলেকে দেখানো হয়, যাকে দেখে মেয়েরা তার পেছনে লেগে যায়। এদিকে গার্ডরা ভেনিকে বলা শুরু করে যে ম্যাডাম আপনার হতে যাওয়া স্বামী তো অনেক বেশি হ্যান্ডসাম, তাহলে আপনি বিয়ে করে নিচ্ছেন না কেন। কিন্তু ভেনি বলছিল আমি ওই কামিনের সাথে কখনোই বিয়ে করব না, তাতে যা কিছুই হয়ে যাক না কেন, তোমরা দরজা যেহেতু খুলছো না আমি নিজেই খুলে নিচ্ছি। সে এখানে তখন নিজের চুল থেকে এক পিন বের করে আর তার সাহায্যে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু তখনই বাহির থেকে এক লোক দরজা খুলে দেয়, যার ফলে দরজা তার মাথায় লেগে যায়। তখনই রুমে এক লোক এন্ট্রি নেয় যার নাম ইয়ান। যখনই ইয়ান ভেনিকে দেখে তখন ভেনি পরে যেতে যাচ্ছিল, সে তখন তাকে ধরে ফেলে। ভেনি তাকে দেখার সাথে সাথে চমকে যায় আর তাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো। আসলে ইয়ান তার এক্স বয়ফ্রেন্ড, যে কিনা তার সাথে 5 বছর পরে দেখা করেছে। ইয়ান তাকে দেখতেই রয়ে যায়। এখানে ভেনি তার কাছ থেকে দূর হওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই তাদের কাপড় একে অপরের সাথে আটকে যায়। তখনই এখানে লিজু গ্রুপের ছেলে চলে আসে আর বলে এসব কিছু কি চলছে। ভেনি তাকে দেখে বুঝতে পেরে যায় যে তার সাথেই তার বিয়ে হতে চলেছে নিশ্চয়ই, এখন তাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা আমি পেয়ে গিয়েছি। সে এখানে তৎক্ষণাৎ ইয়ানকে কিস করে দেয় আর লিজু গ্রুপের ছেলেকে বলে তুমি দেখে নিয়েছো না যে এখানে কি হচ্ছে, এ কারণে তুমি এখান থেকে চলে যাও, কেননা আমি তোমার সাথে বিয়ে করব না, আমি এই লোককে ভালোবাসি। কিন্তু আমরা তখন দেখতে পাই যে তখনই বিয়ের অ্যানাউন্সমেন্ট হয়ে যায়। ভেনি তখন বলে এখন তো এই ড্রামা শেষ করতেই হবে। আমরা এরপরে দেখতে পাই যে ভেনিকে নিয়ে ইয়ান অনুষ্ঠানে চলে আসে। সবাই তখন তাদের দেখে অবাক হয়ে যায় আর ভেনি তখন স্টেজে গিয়ে মাইক নিয়ে অ্যানাউন্সমেন্ট করে যে এই বিয়ে হবে না। বেচারা তার বাবা তখন তো শকড হয়ে যায়। এখানে তার বাবা তখন লিজু গ্রুপের ছেলেকে বোঝানোর চেষ্টাও করে, কিন্তু সেও বিয়ের ব্যাপারে বারণ করে এখান থেকে চলে যায়। আর এখানে তখন ভেনির বাবার হার্টে আবারও ব্যথা হওয়া শুরু হয়ে যায়, এ কারণে বাটলার এসে তখন তাকে সামলায়। এরপরে আমরা লিজু গ্রুপের সেই ছেলেকে ইয়ানের সাথে দেখতে পাই। এখানে আমরা তখন জানতে পারি যে তারা দুইজনে তো ভাই, আর আসলে ইয়ানের বিয়েই ভেনির সাথে হতে যাচ্ছিল। এ কারণে তার ভাই তাকে জিজ্ঞেস করে যে আপনি ভেনিকে সবকিছু সত্য কেন বলে দেননি। ইয়ান তাকে বলে দেয় যে 5 বছর আগে আমার তার সাথে ব্রেকআপ হয়ে গিয়েছিল, বর্তমানে তার জীবনে কি চলছে তা আমি জানি না, এ কারণে এখন আমি তাকে নিজের সত্যতার ব্যাপারে কিছুই বলতে চাই না। এদিকে আমরা ভেনিকে দেখতে পাই যে ঘরে এসে যখন নিজের বাবাকে দেখতে পায় তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তার বাবা তখন তাকে বলে আসলেই তুমি আমাকে মেরেই ফেলতে চাও। ভেনি তাকে বলে এভাবে একা বসে থেকে আপনি তো আমাকে ভয় পাইয়ে দিচ্ছেন। সে এখানে নিজের বাবাকে বোঝায় যে আবার যদি তাকে বিয়ের জন্য জোর করা হয় তাহলে সে এখান থেকে পালিয়ে চলে যাবে আর কখনোই ফেরত আসবে না। তার বাবা তাকে বলে এরকম করো না, আমরা ব্যাংকরাপ্ট হয়ে যাব, বরবাদ হয়ে যাব, প্লিজ এই বিয়ে করে নাও। তার বাবা তাকে বলে তুমি আমার কথা মানছো না কেন, আমি তোমাকে বলে দিতে চাই যে তোমাকে তার ছেলের সাথে বিয়ে অবশ্যই করতে হবে। ভেনি তাকে বলে আপনি আমাকে বিয়ের জন্য জোর করছেন কেন। এখানে সে তার কাছে সকল সত্য জিজ্ঞেস করা শুরু করে। তখন তার বাবা তাকে সত্যি বলে যে আসলে সে লিজু গ্রুপের সাথে মিলে এক প্রজেক্ট
প্রজেক্ট তৈরি করেছিল, যার ফলে টেলিকম ইন্ডাস্ট্রিতে অনেক বেশি টাকা ইনকাম করা যেতে পারে। কিন্তু ওইসব কিছুর সকল ডিজাইন তাদের কাছেই রয়ে গিয়েছে। যদি ওই ডিজাইন আমরা না পাই তাহলে আমরা বরবাদ হয়ে যাব। আসলে ভেনির বাবা লিজি কোম্পানিকে 1 নম্বরে দেখতে চাইছিল না, এ কারণে সে ভেনিকে তাদের ঘরে পাঠাতে চাইছিল আর ভেনিকে তাদের পরিবারে বিয়ে করার জন্য বলে। কিন্তু ভেনি বলে, আপনি এসব কিছু কেবল বিজনেসের জন্য করছেন। আমি এক কাজ করছি, আমি আপনাকে ওই ব্লুপ্রিন্ট এনে দেব, তারপরে আমার আর ওই পরিবারে বিয়ে করার দরকার হবে না। আমি এক এজেন্ট হিসেবে তাদের কোম্পানিতে কাজ করব আর ওই ব্লুপ্রিন্ট ওখান থেকে গায়েব করে দেব। তার বাবা তাকে বলে, তুমি যদি এরকম করতে না পারো তাহলে তোমাকে আমার কথা মতো ওই পরিবারে বিয়ে করে নিতে হবে। এখানে ভেনি এই বিষয় নিয়ে তার সাথে বাজি লাগিয়ে নেয় আর এরপরের দিনই এই মিশন পূরণ করার জন্য বের হয়ে যায় আর লিজি গ্রুপে ইন্টারভিউ দেওয়ার জন্য চলে আসে। কিন্তু সে এখানে বাইরে বাটলারকে দেখতে পায়, যে কিনা তখন এক কর্মচারীর কাজ করছিল। ভেনি তাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করার জন্য এসেছো, প্রথম দিনই কি আমার সকল কিছু ফাঁস করে দিতে চাও? এখানে বাটলার বলা শুরু করে যে ম্যাডাম, আমি তো আপনার সাহায্য করার জন্য এসেছি, আপনার জন্য আমি এক নকল রিজিউম তৈরি করেছি যার বদলে আপনি জব পেয়ে যাবেন। বাটলার এখানে তাকে প্রথমে যে রিজিউম দেয় সেখানে তো ভেনির নামে সবকিছু সত্য লেখা ছিল। ভেনি তাকে বলে, এটা আমার আসল রিজিউম, এটা কেন দিচ্ছ? বাটলার তখন তাকে ফেক রিজিউম দেয়, যা দেখার পরে ভেনি খুশি হয়ে যায়। আমরা এরপরে অফিসে ইয়ানকে দেখতে পাই, যার কাছে অনেক পরিমাণে রিজিউম এসেছে। এখানে সে তখন ভেনির রিজিউম দেখে নেয় আর এটা দেখে ভাবে যে সে কি 5 বছরে এতটাই বরবাদ হয়ে গিয়েছে, তার এসব কিছু করার দরকার কিসের। আর নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে এই মেয়েকে জবে হায়ার করে নাও। এরপরে কিছু লোকদের জবের জন্য হায়ার করে নেওয়া হয়। এরপরে তাদের বসের সাথে কথা বলানোর কথা বলে। ভেনি তখন দেখতে পায় যে ইয়ান তাদের ডাইরেক্টর, তখন সে ভয় পেয়ে যায় আর ভাবে সে তো আমাকে চিনে ফেলবে, এই কারণে আমার এই কোম্পানিতে কাজ করা মুশকিল হয়ে যাবে। সে এখান থেকে পালানোর চেষ্টা করা শুরু করে, কিন্তু ইয়ান এসে তাকে থামিয়ে দেয় আর তাকে বলে, তুমি তো এত বড়লোক বাবার মেয়ে, তোমার এই কোম্পানিতে এসে কাজ করার দরকার কেন পড়ে গেল? এখানে ভেনি তখন ভাবে যে সে যদি সত্য জানতে পারে তাহলে সবকিছু বিগড়ে যাবে। এ কারণে সে ইয়ানকে মিথ্যা কথা বলে দেয় আর তাকে বলে, আসলে যে আজ পর্যন্ত আমাকে লালন পালন করছিল সে আমার আসল বাবা নয়। এই সত্য এত বছর পরে তারা জানতে পেরেছে, এ কারণে আমি ঘর ছেড়ে দিয়েছি আর এখন আমার কাছে টাকাও নেই, এ কারণে আমাকে জব্দ করতেই হবে। সে এখানে তাকে নিজের কাপড় দেখানো শুরু করে যে দেখো কত সস্তা কাপড় পরে আছি, আমি এখন অনেক বেশি গরিব হয়ে গিয়েছি। কিন্তু ইয়ান তার ঘড়ি দেখে নেয় আর বলে, এটা তো অনেক দামিও, এটা তোমার কাছে কোথা থেকে এসেছে? ভেনি তাকে বলে, এটাও নকল, তুমি আমার পরিস্থিতি বোঝার চেষ্টা করো, আমি অনেক বেশি গরিব হয়ে গিয়েছি। ইয়ান এখানে তাকে জবে হায়ার করে নাই এটা ভেবে যে সে আসলেই হয়তোবা অনেক বেশি গরিব হয়ে গিয়েছে আর আমি তাকে এভাবে ছেড়ে দিতে পারি না। ভেনি এখানে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু দূরে এক নতুন মেয়েকে দেখানো হয় যার নাম লেলা। লেলা যখনই তাদের দেখে তখন সে অনেক বেশি রেগে যায়, কেননা তার নজর ইয়ানের উপরে ছিল। লেলা এখানে এসে ইয়ানকে বলে, আমাদের এখান থেকে ঘরে চলে যাওয়া উচিত, আপনার মা অপেক্ষা করছে। এই কথা শুনে ভেনির এখানে মনে হয় যে সে হয়তোবা তার স্ত্রী হতে পারে অথবা গার্লফ্রেন্ডও হতে পারে। এখানে ভেনির মন তখন কিছুটা ভেঙে যায়, কেননা সেও এখানে ইয়ানকে ভালোবাসতো। ইয়ানু তখন চুপচাপ লেলার সাথে এখান থেকে চলে যায়, কিন্তু বাইরে আসার পরে সে লেলাকে বলে, আমার কাছ থেকে দূরে থাকার জন্য চেষ্টা করো, তোমার কাছে আসা আমি পছন্দ করি না। লেলা তাকে বলে, আপনার মা আপনাকে ডাকছে। এরপরে সে নিজের মায়ের সাথে দেখা করার জন্য ঘরে চলে যায়, যেখানে লেলা ইয়ানের কাছে আসার চেষ্টা করে, কিন্তু ইয়ান তার কাছ থেকে দূর হচ্ছিল। তার মা তখন তাকে বলে, তোমার লেলার সাথে এরকম করা উচিত নয়, সে আমার জীবন বাঁচিয়েছিল, এখন সে তোমার কোম্পানিতে কাজ করবে, তাই তার অনেক ভালোভাবে খেয়াল রেখো, কেননা সে অনেক ভালো। এরপরে আমরা এক ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে ইয়ানের মাকে কেউ ধাক্কা দিয়েছিল আর এখানে তখন লেলা চলে আসে তাকে বাঁচানোর জন্য। তখন থেকেই লেলা তার কাছে চলে আসে আর এই বাহানায় সে ইয়ানেরও কাছে আসার চেষ্টা করে, কিন্তু ইয়ান তাকে নিজের কাছ থেকে দূরে থাকার জন্য বলে আর বলে, যদি কোনো সাহায্যের দরকার পড়ে আমাকে বলে দিও, আমি সাহায্য করে দেব, কেননা তুমি আমার মায়ের জীবন বাঁচিয়েছ। আর ইয়ান তো এখানে বেচারার কাছ থেকে দূরে থাকে, কিন্তু লেলা তার কাছে আসার সম্পূর্ণ চেষ্টা করে। এরপরে আমরা ইয়ানকে দেখতে পাই যে নিজের মায়ের কাছে জিজ্ঞেস করে যে আপনাকে কে ধাক্কা দিয়েছিল, আপনার কি এই ব্যাপারে কিছু মনে পড়ছে? ইয়ানের মা তাকে বলে, আমি ওই লোকের মুখ দেখিনি, তার হাতে কেবল এক ট্যাটু দেখেছিলাম। এরপরে আমরা অফিসে ভেনিকে কাজ করতে দেখতে পাই। এখানে তখন বাটলার চলে আসে তার জন্য খাবার নিয়ে। ভেনি তাকে বলে, তুমি যদি এখানে আমার এত বেশি সেবা করো তাহলে সবাই আমার ব্যাপারে জানতে পেরে যাবে, তাই চুপচাপ এখান থেকে চলে যাও। সে বাটলারকে এখান থেকে পাঠানোর কাজে লেগেছিল। দূর থেকে এসব কিছু যখন লেলা দেখতে পায় তখন সে ভাবে যে সবাই এই মেয়ের সামনে পেছনে ঘুরঘুর কেন করে, কিন্তু তারা ভুলক্রমে যাওয়ার সময় লেলার সাথে ধাক্কা খেয়ে যায়, যার ফলে লেলার হাত থেকে তখন কফি পড়ে যায়। এ কারণে লেলা তখন ভেনির উপরে রাগ করা শুরু করে আর বলে, তোমরা আমার কাপড় খারাপ করে দিয়েছ, এটা এখন
এখন পরিষ্কার করে দাও। ভেনির তো রাগ আসছিল, কিন্তু সে এটা করার জন্য বাধ্য হচ্ছিল। তবে তখনই বাটলার তার হাত থেকে টিস্যু নিয়ে নেয় আর বলে আমি পরিষ্কার করে দিচ্ছি। সে এখানে লেলার কাপড় পরিষ্কার করা শুরু করে। অফিসের কিছু স্টাফ তখন দূর থেকে এসব কিছু দেখছিল। তখন তারা বাটলারকে চিনে ফেলে যে সে তো কত রিচ পরিবারের বাটলার। এর অর্থ তো এটা যে সে তাদের ইয়ং লেডি। এ কারণে তারা তখন সেখানে গিয়ে লেলাকে বলা শুরু করে, ম্যাডাম আই এম সরি, আমরা আপনাকে চিনতেই পারিনি। এখানে ভেনি তখন ভাবে যে হয়তোবা তার সকল সত্য বের হতে যাচ্ছে, কিন্তু আসলে এখানে সকল স্টাফ ভেনির জায়গায় লেলাকে ইয়ং লেডি ভেবে নেয় আর তারা তাকে রেসপেক্ট দেয়া শুরু করে। এসব কিছু দেখে বাটলার কিছু বলার চেষ্টা করে, কিন্তু লেলা তাকে চুপ থাকার জন্য বলে। এরপরে তো সকল স্টাফ লেলার যত্ন নেয়ায় পড়ে যায় আর তারা তাকে ইয়ং ম্যাডামই বলছিল। লেলাও এখানে এই সিচুয়েশনের ফায়দা উঠিয়ে নেয় আর বলে, হ্যাঁ আপনারা আমাকে চিনিয়ে ফেলেছেন, কেননা তারা তো জানতো না যে ইয়ং লেডি 5 বছর আগে বিদেশ চলে গিয়েছিল আর এখনো সে ফেরত আসেনি। এই কারণে সে তাদের সামনে ইয়ং লেডি হয়ে যায়। ভেনি যখন এখানে এসব কিছু দেখছিল তখন সে বলে যে আসলেই কি তুমি ইয়ং লেডি? লেলা তখন বলে, অবশ্যই আমি না হলে কি তুমি হবে? ভেনি এখানে আপাতত চুপ হয়ে যায়, কেননা তাকে তো এখন অফিসে চুপচাপ থেকে কাজ করার ছিল। এই কারণে সে কাউকে কিছুই বলে না। কিন্তু লেলা এখানে বর্তমানে পাওয়ার একটু বেশি ব্যবহার করে ভেনিকে ওভারটাইম করার জন্য বলে। এই কারণে ভেনিও এই কাজে লেগে যায়, কেননা তার আপাতত এই অফিসে টিকে থাকার ছিল। লেলাকে তাদের ব্রাঞ্চের হেড বানিয়ে দেয়া হয় আর তার শেয়ার হোল্ডারদের সাথে এক মিটিং ছিল, যার ফলে লেলা অনেক বেশি খুশি হওয়া শুরু হয় আর সে নিজের আঙ্কেলের কাছে কল করে। লেলা তাকে নিজের জন্য এক ভালো শু কেনার জন্য বলে। কিছু সময় পরে আমরা লেলাকে অনেক দামিও গাড়িতে দেখতে পাই। সে নিজের আঙ্কেলকে জিজ্ঞেস করে, আপনি এই গাড়ি এখানে কিভাবে নিয়ে এসেছেন? তার আঙ্কেল বলে, আজকে আমার বস কোথায় যাচ্ছিল না, এ কারণে আমি তোমাকে ড্রপ করার জন্য চলে এসেছি। পাশাপাশি সে তাকে জুতাও দেয় আর তাকে বলে, এটা আমাদের ইয়ং লেডির পুরানো জুতা, এটা তাদের দরকার নেই, তাই তুমি এটা পরতে পারো। লেলা ওই শু নিয়ে খুশি হয়ে যায় আর অফিসের মধ্যে চলে যায় আর সবাইকে দেখাচ্ছিল যে সে কত বড় রিচ। আর সে ভেনির সামনে দাঁড়িয়ে তাকে বলে, তুমি কি কখনোই এত দামিও শু দেখেছো? ভেনি যখন ওই শু দেখে তখন সে ভাবে, এটা তো আমার সেই শু যা আমি ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম, তার কাছে এটা কোথা থেকে চলে আসলো? কিন্তু ভেনি তাকে এখানে একদমই পাত্তা দেয় না, যার ফলে লেলার এখানে আরো বেশি খারাপ লাগে। এ কারণে সে ভেনিকে বলে যে আজকে এই সব কাজ শেষ করে যাওয়া চাই আর এখান থেকে চলে যায়। ভেনি তো নিজে এই কাজ করার ছিল না, সে কিছু সময় পরে নিজের স্টাফদের ডেকে নেয় আর তাদের দিয়ে ওই কাজ করিয়ে এখান থেকে তাদের পাঠিয়ে দেয়। যখন সে রাতের সময় অফিস থেকে যাচ্ছিল তখন সে স্লিপ হয়ে পড়ে যেতে যাচ্ছিল, কিন্তু তখন পেছন থেকে ইয়ান তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু এখানে ভেনির পা তখন মসরে গিয়েছিল, এই কারণে সে হাঁটতে পারছিল না, যার ফলে ইয়ান তখন তাকে কোলে তুলে নেয় আর বলে, আমি তোমাকে ঘরে ছেড়ে দেব। ভেনিকে যখন সে বাইরে নিয়ে আসে তখন এখানে ভেনির অনেক গার্ড চলে আসে তাকে নিয়ে যাওয়ার জন্য আর তাকে বলে যে গাড়িতে এসে বসে পড়ুন। ভেনি তো এখানে তখন ভয় পেয়ে যায় যে এখন হয়তো বা তার সত্যতা সামনে চলে আসবে। ইয়ানও বলে যে তারা সবাই কারা, এখন যেহেতু তুমি তাদের ইয়ং লেডি আর নেই তাহলে তারা তোমাকে নিয়ে যাওয়ার জন্য কেন এসেছে? ভেনি তখন মিথ্যা কথা বলে দেয় যে আসলে তারা গুন্ডা, যারা কিনা আমার থেকে টাকা উসুল করার জন্য এসেছে। সে এখানে তখন ইশারায় নিজের গার্ডদের যাওয়ার জন্য বলে। ইয়ান এখানে তখন ভেনিকে জিজ্ঞেস করে যে তারা তোমার কাছে টাকা কেন চাইছে আর তোমার কত টাকার দরকার আমি দিয়ে দেব। এখানে যারা গার্ড ছিল তারাও তখন বলে দেয় যে আমাদের 1 মিলিয়ন দরকার, কেননা ভেনি তাদের ইশারা করছিল। এসব শুনে ইয়ান এখানে তখন হতবাক হয়ে যায় আর বলে, এত টাকা তুমি কেন নিয়ে থাকবে? ওই গার্ডরা তখন বলে দেয় যে সে জুয়া খেলেছিল, ওই চক্করে সে আমাদের কাছ থেকে এত টাকা নিয়ে হেরে গিয়েছিল, তাকে আমাদের টাকা দিতে হবে। এখানে গার্ডরা তখন অনেক ভালোভাবে অভিনয় করে আর ভেনি তখন তো আরো বেশি মশলা দিয়ে দেয়, কান্না করে তাদের বলে, এখন আমার কাছে টাকা নেই, যখন হয়ে যাবে আমি তোমাদের দিয়ে দেব। আর যেমন তেমন করে ওই গার্ডদের এখান থেকে পাঠিয়ে দেয়। এসব শুনে এখানে ইয়ান তখন ভাবা শুরু করে যে আসলেই তার থেকে আলাদা হয়ে ভেনি নিজের জীবন সম্পূর্ণভাবে বরবাদ করে দিয়েছে। ইয়ানের তার জন্য কেয়ারিং হওয়া শুরু হয় আর সে তাকে তার ঘরে নিয়ে যায়। যখন তাকে নিয়ে বেডে যায় তখন সে তাকে কিস করার জন্য কাছে চলে আসে, কিন্তু ভেনি তখন থেমে যায় আর বলে, তোমার তো গার্লফ্রেন্ড আছে তাই না, তাহলে তুমি আমার সাথে এসব কিভাবে করতে পারো? ইয়ান তাকে বলে, আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই আর না আমি বিয়ে করেছি। এই কথা শুনে ভেনিও বলে দেয় যে হ্যাঁ আমিও বিয়ে করিনি। আর তারপরে সে নিজেই তার কাছে যাওয়া শুরু করে তাকে কিস করার জন্য, কিন্তু এইবার ইয়ানি থেমে যায় আর বলে, তোমার পায়ে চোট লেগেছে আর মেডিসিন নিয়ে আসছি। আর সে রুমের বাইরে চলে আসে। ইয়ান যখন বাইরে ওই মেডিসিন খুঁজছিল তখনই বাটলার রুমে এন্ট্রি নেয়। বাটলারকে দেখে এখানে থাকা ইয়ান তখন শকড হয়ে যায়। ইয়ানের মনে হয় যে সে হয়তোবা তার বয়ফ্রেন্ড হবে, তার সাথেই সে থাকে। আর বাটলারের মনে হয় যে ইয়ান ম্যাডামের বয়ফ্রেন্ড সে, এই কারণে সে তখন বলে, আমি চলে যাচ্ছি। কিন্তু ইয়ানি বলে দেয় যে আমি চলে যাচ্ছি, তুমি এখানেই থাকো। আর সে এখান থেকে বের হয়ে যায়।
যায়। বাটলারও তখন বুঝতে পেরে যায় যে সে হয়তোবা ভুলক্রমে আমাকে ম্যাডামের বয়ফ্রেন্ড ভেবে নিয়েছে। যদি ম্যাডাম জানতে পারে তাহলে সে আমাকে জীবন্ত মেরে ফেলবে। এ কারণে বেচারা বাটলার তখন তো জিনিসপত্র রেখে তৎক্ষণাৎ এখান থেকে কেটে পড়ে। এদিকে ভেনি অনেক সময় ধরে রুমের মধ্যে ইয়ানের জন্য অপেক্ষা করছিল, আর সে এক হট ড্রেসও পরে নেয় তাকে ইমপ্রেস করার জন্য। যখন ইয়ান রুমে আসে না তখন সে বাইরে এসে চেক করে, তখন সে জানতে পারে যে ইয়ান তাকে এভাবে ছেড়েই চলে গিয়েছে, যার ফলে এখানে সে তখন অনেক বেশি আপসেট হয়ে যায়। ইয়ান অন্যদিকে যখন ঘরে চলে আসে তখন এখানে লেলা ছিল। ইয়ান তাকে বলে তোমার এখানে থাকার দরকার নেই। লেলা তখন বলে কিন্তু আপনার মা বলেছিল যেন আমি আপনার জন্য অপেক্ষা করি। এখানে ইয়ান তাকে বলে তুমি চলে যাও, কিন্তু লেলা তাকে এক গ্লাস পানি দেয় যার মধ্যে সে কিছু মিক্সড করে দিয়েছিল, যার পরে ইয়ানের মাথা ঘোরা শুরু করে আর সে লেলাকে থামিয়ে দেয়। আর লেলা তো কবে থেকেই এই সময়ের জন্য অপেক্ষা করছিল, এ কারণে সে তখন ইয়ানের কাছে আসা শুরু করে। ইয়ানের কাছে মনে পড়ে যে সে ভেনি, কিন্তু যখন সে বুঝতে পারে তখন সে তার উপরে রাগ করা শুরু করে। এখানে লেলা তার কাছে আসার অনেক চেষ্টা করে, কিন্তু ইয়ান তাকে ঘর থেকে চলে যাওয়ার জন্য বলে। ইয়ান এখানে বারবার ভেনির নাম নিচ্ছিল। লেলাকে যখন তাড়িয়ে দেয় তখন লেলার অনেক বেশি রাগ আসে। এরপরের দিন আমরা অফিসে দেখতে পাই ভেনি যখন ইয়ানের সাথে দেখা করে তখন সে অনেক বেশি খুশি ছিল, কিন্তু ইয়ানের মুড এখানে খারাপ ছিল। সে তখন লিফটের মধ্যে চলে যায়। ভেনি তার সাথে লিফটের মধ্যে যাওয়ার চেষ্টা করে। ইয়ান তখন তাকে বলে তুমি বাইরেই থাকো, তুমি আমার সাথে যেতে পারো না। এখানে ভেনি তখন তাকে বলে তুমি কাল রাতে আমাকে ওভাবে একলা ছেড়ে চলে কেন এসেছিলে, কিন্তু ইয়ান তাকে কিছু না বলেই এখান থেকে যাওয়া শুরু করে। ভেনি তখন তাকে বলে 5 বছর আগেও তুমি আমাকে এভাবেই ছেড়ে চলে গিয়েছিলে। এখানে আমাদের তখন এক ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে ইয়ানের কাছে এটাই মনে হয় যে ভেনি এক গরিব মেয়ে, আর ভেনিও তাকে এই কথাই বলেছিল, যার পরে তারা দুইজনে রিলেশনে চলে এসেছিল। কিন্তু একদিন ভেনির বাবা তাদের ধরে ফেলে আর ইয়ানকে অনেক টাকা দিয়ে বলে যে আমার মেয়ের পিছু করা ছেড়ে দাও। যখন ইয়ান জানতে পারে যে ভেনি অনেক বেশি বড় লোক তখন সে তার কাছে চলে যায় আর তার টাকা তাকে ফেরত দেয়, আর তাকে বলে আমাদের মধ্যে অনেক ভিন্নতা আছে, এ কারণে আমরা কখনোই একসাথে থাকতে পারবো না, কেননা তুমি এক বড়লোক বাবার মেয়ে আর আমি এক গরিব ছেলে। এই কথা বলে সে তাকে তখন একলা ছেড়ে চলে গিয়েছিল। এসব কিছুই বর্তমানে ভেনি ভাবছিল আর বলে আজকেও তুমি আরেকবার আমাকে কিছু না বলেই চলে যাচ্ছ। কিন্তু এখানে তখন ইয়ান লিফট থামিয়ে দেয় আর তাকে জিজ্ঞেস করে আমাকে এই কথা বলো, কাল তোমার রুমে যে ছেলে এসেছিল সে কি তোমার বয়ফ্রেন্ড ছিল নাকি স্বামী? এই কথা শুনে ভেনি হাসা শুরু করে আর বলে তুমি ভুল ভেবে নিয়েছো, আসলে সে তো আমার পরিবারের বাটলার যে কিনা কিছু জিনিসপত্র দেওয়ার জন্য এসেছিল। তুমি কোনো কিছু না জেনেই ভুল বুঝে নাও, আমার না কোনো বয়ফ্রেন্ড আছে না কোনো স্বামী আছে। এই কথা শুনে এখানে ইয়ানের ভালো লাগে, এই কারণে সে তাকে লিফটের মধ্যে ডেকে নেয়। অন্যদিকে আমরা লেলাকে দেখতে পাই যে দূর থেকে ভেনিকে দেখে জেলাস হচ্ছিল, কেননা সবসময় ইয়ান ভেনিকে নিয়েই ভাবতে থাকে আর তার দিকে দেখেও না। এই কারণে সে তাকে মজা দেখানোর কথা ভাবা শুরু করে। তার সাথে আরো কিছু মেয়ে চাকরানি হিসেবে ছিল, তারা তাকে এক ফাইল দিয়ে বলে এটা তাকে দিয়ে তাকে সাইন করিয়ে নিয়ে আসার জন্য বলুন, কেননা ওই বস অনেক রাগী আর সে যদি তার থেকে কন্ট্রাক্টে সাইন করিয়ে নিয়ে আসতে না পারে তাহলে আমরা তাকে জব থেকে বের করে দেব। লেলার কাছে এই আইডিয়া ভালো লাগে, এই কারণে সে ভেনির কাছে গিয়ে তাকে ওই ফাইল দিয়ে দেয়। ভেনি যখন ওই সিইওর নাম দেখে তখন সে বুঝতে পেরে যায় আর তার মনে পড়ে যে তার কাছে তো আমার টাকাও আছে যা সে ধার নিয়েছিল। ভেনি তখন ভাবে ভালোই হয়েছে, একসাথে 2 কাজ হয়ে যাবে, এই কাজও হয়ে যাবে আর আমি আমার কাজও করে নেব। এ কারণে সে তখন ওই ফাইল নিয়ে এখান থেকে যাওয়া শুরু করে। তখনই অফিসে তার দেখা এক মহিলার সাথে হয়ে যায় যে কিনা এখানে মিটিং করার জন্য এসেছিল। সে মিটিং রুমের ব্যাপারে তার কাছে জিজ্ঞেস করছিল। ভেনি তখন তার সাথে ভালোভাবে কথা বলে, কিন্তু লেলা এসে ভেনির সাথে চেঁচামেচি করা শুরু করে যে তুমি এখনো পর্যন্ত যাওনি কেন, তোমার মনে আছে তো যে পেপারে সাইন করাতে হবে, আর কি সব বেকার লোকদের সাথে কথা বলে যাচ্ছ। এখানে লেলা ওই লেডিকে চিনতে পারে না আর তার অনেক বেশি ইনসাল্ট করে দেয়, কিন্তু ভেনি এখানে তখন লেলার তরফ থেকে তার কাছে ক্ষমা চায়। তখন ওই লেডি বলে তার থেকে তো তুমিই অনেক ভালো। ইয়ানের অ্যাসিস্ট্যান্ট এখানে তখন তাকে রিসিভ করার জন্য আসে। তখন ওই লেডি বলে দেয় যে এই অফিসের কিছু স্টাফ ভালো নয়, এ কারণে আমার কাছে ভালো লাগেনি। অ্যাসিস্ট্যান্ট তখন এই কথা শুনে কিছুটা চিন্তিত হয়ে যায়। এদিকে লেলার 2 চাকরানি এই কথা বলছিল যে ভেনি ওই পেপারে সাইন করাতে পারবে না আর তাকে তখন জব থেকে চলে যেতে হবে। এসব কথা তখন শুনে নেয় আর তাদের কাছে জিজ্ঞেস করে যে ভেনি কোথায় গিয়েছে। ভেনির ব্যাপারে যখন ইয়ান জানতে পারে তখন সে তার কাছে যাওয়া শুরু করে। অ্যাসিস্ট্যান্ট তাকে থামিয়ে বলে যে বস মিটিং শুরু হতে যাচ্ছে, আপনার থামা উচিত, আপনি কত সময় ধরে এই মিটিং এর জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু ইয়ান বলে আগে আমাকে ভেনিকে বাঁচাতে হবে। এরপরে আমাদের ওই লোককে দেখানো হয় যে লোকের সাথে ভেনি কথা বলার জন্য যায় যে কিনা 1 নম্বরের বাজে লোক ছিল। সে এখানে কিছু কাপড় দেখে আর নিজের গার্ডদের বলে এক মেয়েকে খুঁজে নিয়ে আসো যে এই কাপড় পরতে পারবে। তখনই এখানে ভেনি এন্ট্রি নিয়ে নেয়। তখন ওই গার্ডরা তাকেই ধরে ফেলে, কিন্তু যখনই ওই লোক ভেনিকে দেখতে পায় তখন সে ভয় পেয়ে যায় আর নিজের গার্ডদের কথা শোনায় আর সে এসে ভেনির সামনে ঝুঁকে ক্ষমা চাওয়া শুরু করে। এরপরে সে
নিজের গার্ডদের চর মারে। ভেনি তখন তাকে বলে এখনো তুমি নিজের বাজে কাজ করা বন্ধ করোনি, তুমি কি জেলেই যেতে চাও? ওই লোক তখন তার সামনে ঝুঁকে ক্ষমা চায় আর তার কাছে জিজ্ঞেস করে আপনি এখানে কেন এসেছেন, আমাকে বলে দিতেন আমি নিজেই চলে আসতাম। ভেনি তখন তাকে এক ফাইলে সাইন করার জন্য বলে, তখন সে তৎক্ষণাৎ সাইন করে দেয়। ভেনি এখান থেকে চলে যেতেই যাচ্ছিল তখনই সে ইয়ানকে দেখতে পায় যে কিনা এখানেই আসছিল। এই কারণে ভেনি তখন নিজের ওই লোকের সামনে ঝুঁকে যায় আর বলে এখানে ড্রামা করো যেন তোমরা আমাকে জ্বালাতন করছো। ভেনির এই কথা শুনে তারা তো প্রথমে ভয় পেয়ে যায় আর বলে ম্যাডাম আমরা আপনাকে হার্ট কিভাবে করতে পারি, কিন্তু ভেনি বলে ড্রামা করার জন্য বলছি, সত্যি সত্যি নয়। এ কারণে তারা তখন এখানে ড্রামা করা শুরু করে। তখনই এখানে ইয়ান চলে আসে আর তাদের সাথে অনেক বেশি ফাইট করে আর ভেনিকে বাঁচিয়ে নেয়। সে এখানে ওই বাজে লোককে ভালোভাবে মারধর করে আর ভেনিকে এখান থেকে নিয়ে যাওয়া শুরু করে। ভেনি এর পরে গাড়ির জন্য অপেক্ষা করছিল। ইয়ান তখন নিজের গাড়ি নিয়ে আসে আর বলে গাড়িতে বসে পড়ো। তখনই ভেনি নিজের বাটলারকে কল করে দেয় আর বলে ওই লোককে একটু দেখে নিও, সে একটু বেশি বাজে ড্রামা করে নিয়েছে। বাটলার তখন তাকে বলে ঠিক আছে ম্যাডাম আমি তাকে দেখে নেব। কিন্তু আমরা এরপরে দেখতে পাই যে সেখানে তো বাটলারের আগে ইয়ানের অ্যাসিস্ট্যান্ট চলে যায় যে কিনা তখন ওই লোকের আরো বেশি ক্লাস নিয়ে নেয়। অন্যদিকে ইয়ানের গাড়িতে ভেনির বসে থাকার সময় ইয়ান তার কাছে চলে আসে। ভেনি তখন জিজ্ঞেস করে কি করছো? ইয়ান বলে সিট বেল্ট লাগাচ্ছি তোমার সেফটির জন্য। তখনই ভেনির কাছে বাটলারের কল আসে আর সে তাকে বলে ম্যাডাম আমাদের আগে তো লিজি গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ওই লোককে অর্ধমৃত করে দিয়েছে। এ কারণে ভেনি এখানে ভাবছিল যে লিজি গ্রুপের অ্যাসিস্ট্যান্ট সেখানে কিসের জন্য গিয়েছিল। এরপরে সে ফাইল নিয়ে অফিসে চলে আসে যেখানে ওই দুই চাকরানি তাকে জিজ্ঞেস করে ফাইল কি নিয়ে এসেছো? ভেনি তখন তাদের ফাইল দেখিয়ে দেয় আর বলে আমি নিজের কাজ অনেক ভালোভাবে করে নিয়েছি। তখন ওই মেয়েরা তাকে বলে এই কাজ তুমি করনি, বরং এই কাজ তো ইয়ান বসের কারণে হয়েছে, কেননা সে ওখানে পৌঁছে গিয়েছিল তোমার সাহায্য করার জন্য আর সে তোমার সাহায্য করার জন্য এত বেশি গুরুত্বপূর্ণ মিটিংও ছেড়ে দিয়েছে যা কিনা তার স্বপ্ন ছিল। এই কথা শুনে ভেনির এখানে ইয়ানকে নিয়ে চিন্তা হওয়া শুরু হয় আর সে ভাবে যে আমাকে তার সাহায্য করতে হবে। এই কারণে সে তার সাহায্য করার জন্য যাওয়া শুরু করে। আমাদের এরপরে মিটিং রুমের সিন দেখানো হয় যেখানে অনেক শেয়ার হোল্ডাররা এসেছিল আর তাদের সামলানোর জন্য এখানে তখন লিলি ছিল। কিন্তু যখনই সে ওই মহিলাকে দেখতে পায় তখন সে আবারও তার ইনসাল্ট করা শুরু করে। সে তাকে গরিব, বেকার আরো অনেক কিছু বলে যাচ্ছিল, কিন্তু ওই মহিলা তাকে বলে তুমি আমার পাওয়ারের ব্যাপারে কি বা জানো, প্রথমে মিটিং শুরু করো তারপরে দেখে নেব। এরপরে লেলা যখন জানতে পারে যে সে তো সব থেকে বড় শেয়ার হোল্ডার তখন তার মাথায় তো আউট হয়ে যায়। সে এখানে তাকে ইম্পর্টেন্ট ফাইল দেখানো শুরু করে কিন্তু ওই লেডি তার থেকে ফাইল নিয়ে বারণ করে দেয়। লেলা এখানে তার কাছে ক্ষমাও চায় আর তার কাছে রিকোয়েস্ট করে, কিন্তু ওই লেডি তাকে সামনে থেকে চলে যেতে বলে, যার ফলে লেলা অনেক বেশি চিন্তিত হচ্ছিল। এরপরে লেলার ইয়ানের সাথে দেখা হয়। এ কারণে সে ইয়ানকে বলে যে হয়তোবা ভেনি কিছু গড়বড় করছে, এ কারণে সে ফাইল দেখছে না। সে নিজের সকল দোষ ভেনির উপরে দিচ্ছিল, কিন্তু ইয়ান তাকে বলে দেয় যে আমি সবকিছু সামলে নেব, তোমাকে মিটিং এ যাওয়ার কোনো দরকার নেই। আর সে তাকে এখান থেকে তাড়িয়ে দেয়, যার ফলে লেলার আরো বেশি খারাপ লাগে। এখানে ইয়ানও এরপরে ওই লেডির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ওই লেডি তখন তাকে বারুনি করে দেয় আর বলে এখন আমাদের মধ্যে কোনো কন্ট্রাক্ট সাইন হবে না। কিন্তু তখনই এখানে ভেনি চলে আসে যে কিনা তখন ওই মহিলাকে রিকোয়েস্ট করে আর সেও তৎক্ষণাৎ মেনে নেয়। এসব কিছু দেখে তো অ্যাসিস্ট্যান্ট আর ইয়ানও অনেক বেশি শক ছিল, কিন্তু এখানে ইয়ানের কাজ হয়ে যায়। তবে দূর থেকে এসব কিছু দেখে লেলা তখন অনেক বেশি জেলাস হচ্ছিল আর তার মধ্যে ভেনিকে নিয়ে আরো বেশি ঘৃণার জন্ম নেয়। ভেনি যখন ওয়াশরুম ইউজ করার জন্য যায় লেলা তখন পেছন থেকে চলে আসে আর বলে তুমি নিজেকে একটু বেশি ওভার স্মার্ট ভেবে নিচ্ছ, তুমি জানো না যে আমি কত বেশি রিচ পরিবারের মেয়ে আর ইয়ান কেবল আমার। এই কথা বলে সে রেগে তার উপরে হাত উঠানোর চেষ্টা করে, তবে ভেনি তাকে থামিয়ে দেয় আর এক চরও দিয়ে দেয়। তবে লেলা তখন দ্রুত ওয়াশরুম থেকে বাইরে এসে তাকে ভেতরে লক করে দেয় আর বলে তুমি এর মধ্যেই এখন মরো। কিন্তু ভেনি তাকে বলে তুমি পাগল হয়ে গিয়েছো, আমার কাছে মোবাইল আছে। আর সে নিজের মোবাইল বের করে বাটলারের কাছে সাহায্য চায়। তখন বাটলার এখানে কিছু লোকদের পাঠানো শুরু করে, কিন্তু এখানে তাদের আসার আগে ইয়ান এসে দরজা খুলে দেয়, কেননা তারও ভেনিকে নিয়ে চিন্তা হচ্ছিল। ইয়ানকে দেখে ভেনি এখানে খুশি হয়ে যায় আর বলে ওয়াও তুমি তো অনেক দ্রুতই আমার সাহায্য করার জন্য চলে এসেছো। ইয়ান তাকে বলে তুমি কি আমার জায়গায় অন্য কেউ আসবে তাই ভেবেছিলে? এখানে পেছন থেকে বাটলারের কিছু লোক আসছিল যেন তারা ভেনিকে ওয়াশরুম থেকে বাইরে বের করতে পারে, কিন্তু ভেনি তখন ইয়ানকে হাক করে নেয় আর তাদের সবাইকে এখান থেকে পাঠিয়ে দেয় ইশারা করে। ইয়ান তাকে জিজ্ঞেস করে আমাকে এভাবে হাক কেন করছো? ভেনি তাকে বলে আমি একলা ওয়াশরুমে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, এই কারণে আমাকে তোমায় হাক করতে দাও যেন আমি রিল্যাক্স ফিল করতে পারি। এই কারণে ইয়ানও তখন তাকে শক্তভাবে হাক করে নেয়, যার ফলে ভেনি আরো বেশি খুশি হয়ে যায়। আমরা এরপরে ওই বিজনেস লেডিকে দেখতে পাই যে কিনা ওই কন্ট্রাক্টে নিজের স্টাম্প লাগিয়ে দেয়। এখানে তখন লেলা চলে আসে আর তাকে বলে আমি এই ফাইল নিয়ে যাচ্ছি মিস্টার ইয়ানের কাছে, কিন্তু ওই লেডি বলে আমি এই ফাইল কেবল ভেনকিই দেব। এখানে লেলা তখন বলে আমি
আমিও তাদের সাথেই কাজ করি, তাই আমি তাকে দিয়ে দেব। কিন্তু এরপরও এই লেডি তার কথা মানছিল না। ভেনি আর ইয়ান কিছু সময় পরে সেখানে ফেরত চলে আসে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে যে কন্ট্রাক্ট সাইন হয়ে গিয়েছে, যার ফলে তারা অনেক বেশি খুশি হয়। ইয়ান তখন তাকে বলে, তাহলে এখন আমি তোমার সাথে ডিনার করার জন্য যাব, কেননা এসব কিছু তোমার কারণে হয়েছে। ভেনি তো আরো বেশি খুশি হয়ে যায় আর এক ভালো রেস্টুরেন্ট সিলেক্ট করে নেয়। দূর থেকে এসব কিছু লেলা দেখছিল, এই কারণে সে তখন ইয়ানের কাছে কল করে দেয় আর বলে, আপনি আমাকে বলেছিলেন যে আমি আপনার কাছে যা ইচ্ছা চাইতে পারি, এই কারণে আমি আজকে আপনার সাথে ডিনারে যেতে চাই। আপনার মাও আমাকে বলেছে এরকম করার জন্য। এই কারণে বেচারা ইয়ান বাধ্য হয়ে যায়। সে লেলাকে তখন হ্যাঁ বলে দেয় আর ভেনিকে বলে, আজকে আমি ব্যস্ত আছি, এই কারণে যেতে পারবো না, অন্য সময় যাব। ভেনি কিছুটা স্যাড তো হয়, কিন্তু সে তার কথা বুঝতে পেরে যায়। আর দূর থেকে লেলা এসব কিছু শুনে অনেক বেশি খুশি হচ্ছিল। তখনই এখানে ভেনির কাছে ওই বিজনেস লেডির কল আসে আর সে তাকে ডিনারে ইনভাইট করে। এখানে ভেনি তার সাথে ডিনারে যাওয়ায় হ্যাঁ বলে দেয়, কিন্তু ওই লেডি প্রথমে তাকে এক স্টোরে নিয়ে যায় আর বলে, আমি তোমাকে এক গিফট হিসেবে ড্রেস দিতে চাই। এরপরে সে এখানে তার জন্য ভালো ড্রেস কেনা শুরু করে, কিন্তু লেলা চলে আসে আর বলে, ম্যাডাম আপনার তাকে এত দামিও ড্রেস কিনে দেওয়া উচিত নয়, কেননা সে এসব এফোর্ড করতে পারে না। কিন্তু ওই ম্যাডাম বলে দেয়, এতে তোমার কিছুই হওয়ার কথা নয়, এসব আমি তাকে গিফট করছি আর আমি জানি যে ভেনিকে এসব ড্রেসে দেখতে অনেক বেশি ভালো লাগবে। সে এখানে লেলার একটা কথাও শোনে না আর ভেনিকে ওই ড্রেস গিফট করে দেয়, যার ফলে এখানে লেলার অনেক বেশি রাগ আসা শুরু হয়। লেলা জানতে পারে যে তারাও ওই হোটেলে ডিনার করার জন্য যাচ্ছে। এরপরে যখন তারা সেখানে ডিনার করছিল তখন এখানে লেলা আর ইয়ানও চলে আসে, কিন্তু ভেনি যখন তাদের একসাথে দেখতে পায় তখন তার কাছে অনেক বেশি খারাপ লাগে যে তার সাথে ডিনার করার জন্য ইয়ান আমাকে বারণ করে দিয়েছিল। এরপরে আমরা দেখতে পাই ইয়ান ওই লেডিকে সাইডে নিয়ে যায় তার সাথে বিজনেস রিলেটেড কিছু কথা বলার জন্য। আর তখন লেলা এখানে ভেনিকে বলে যে তুমি তার এক্স গার্লফ্রেন্ড, এই কারণে তুমি তার কাছ থেকে দূরে থাকো, তাকে আবারও নিজের বানানোর চেষ্টা করা বন্ধ করো। কিন্তু এখানে ভেনি তাকে বলে দেয় যে ঠিক আছে আমি তার এক্স, কিন্তু তোমার তার সাথে কি সম্পর্ক আছে যে সারাদিন তার সামনে পেছনে ঘুরঘুর করতে থাকো। লেলা বলে, আমি তার গার্লফ্রেন্ড আর সে খুব দ্রুতই আমার সাথে বিয়েও করে নিবে। কিন্তু এখানে তার কথায় ভেনির বিশ্বাস হয় না। সে তাকে বলে, তুমি মিথ্যা কথা বলছো। কিন্তু লেলা তাকে বলে দেয় যে তুমি নিজের অবস্থান খুব দ্রুতই বুঝতে পেরে যাবে। এই কথা বলে সে তাকে এক ওয়াইন দেয় আর বলে, এটা খেয়ে এখান থেকে কেটে পড়ো। কিন্তু এখানে ভেনিরও রাগ আসছিল, এ কারণে সে তখন ওই ওয়াইন লেলার উপরে ফেলে দেয়। লেলা এখানে তখন চেঁচামেচি শুরু করে দেয়, কিন্তু তখনই পেছন থেকে এখানে ইয়ান চলে আসে। এই কারণে লেলা তখন ইমোশনাল হওয়ার অভিনয় করা শুরু করে আর বলে, ভেনি আমি তো তোমাকে কিছুই বলিনি, তুমি আমার এত দামিও ড্রেস খারাপ করে কেন দিলে। ইয়ান তখন বলে, এখানে এসব কিছু কি হচ্ছে। লেলা তখন তার সামনে ওভার অ্যাক্টিং করা শুরু করে আর সকল দোষ ভেনির উপরে দিয়ে দেয়। ভেনি এখানে ভাবে যদি আমি তাকে কিছু বলি তারপরেও সে আমার কথা শুনবে না, এ কারণে সে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর বলে, হ্যাঁ আমি রেগে তার উপরে ওয়াইন ফেলেছিলাম। কিন্তু এখানে তখন উল্টোই হয়ে যায়। মিস্টার ইয়ান এখানে লেলাকে বলে দেয় যে আমি তোমার সকল কথা শুনে নিয়েছি যে তুমি তাকে কি বলছিলে, এখানে তার কোনো ভুল নেই, এই কারণে তুমি এখন এখান থেকে চলে যাও। লেলার রাগ আসা শুরু হয়। পেছন থেকে তখন ওই লেডিও চলে আসে আর এক বোতল সম্পূর্ণ ওয়াইন ভেনিকে দেয় আর তাকে বলে, যদি তুমি চাও এই সম্পূর্ণ বোতলও তার উপরে ফেলতে পারো। ভেনিও তখন ওই বোতল নিয়ে লেলাকে ভয় দেখানো শুরু করে, যার ফলে লেলাকে তখন এখান থেকে চলে যেতে হয়। এরপরে দুইজনে হাসি খুশি একসাথে ডিনার করা শুরু করে। ভেনি অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল, এ কারণে ইয়ান তাকে গাড়িতে করে নিজের সাথে নিয়ে যাচ্ছিল। এখানে ভেনি তাকে জিজ্ঞেস করে যে তুমি হঠাৎই 5 বছর আগে আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিলে, তুমি আমাকে কিছুই বলনি। এই কারণে ইয়ান তাকে সবকিছু বলা শুরু করে যে আমি তোমার সাথে একবার দেখা করার জন্য এসেছিলাম, কিন্তু তখন আমি জানতে পারি যে তুমি বিদেশ চলে গিয়েছো আর সেখানে তো আমার জীবনই বদলে যায়। আসলে সেখানে লিজি গ্রুপের কিছু মেম্বার আসে তাকে খোঁজার জন্য আর তাকে বলে, আপনি আমাদের বড় ভাই যে কিনা ছোটবেলায় হারিয়ে গিয়েছিল, আমরা আপনার ব্যাপারে সবই জানতে পেরেছি, এখন থেকে আপনি আমাদের কোম্পানির হেড। এইভাবে ইয়ান জানতে পারে যে সে তো রিস পরিবারের ছেলে। ইয়ান বর্তমানে এসব কিছু ভেনিকে বলছিল, কিন্তু সে তো এখানে অজ্ঞান হয়ে গিয়েছিল। ইয়ান তাকে ঘরে নিয়ে চলে আসে। ভেনি তখন তাকে যেতে দেয় না আর কিস করা শুরু করে। ইয়ানও নিজেকে কন্ট্রোল করতে পারে না, কেননা সেও তাকে অনেক বেশি ভালোবাসে। তারা দুইজনে একসাথে রোমান্টিক নাইট স্পেন্ড করে। কিন্তু কিছু সময় পরে ভেনির মোবাইলে তার বাবার মেসেজ আসে যে তাকে বলে, তুমি নিজের কাজ ভালোভাবে করছো তো আন্ডারকভার এজেন্ট হয়ে। এখানে এসব লেখা ইয়ান পড়ে নেয় আর সে ভাবা শুরু করে যে ভেনি কি কোম্পানিতে কিছু করার জন্য এসেছে, অর্থাৎ সে আমাকে ভালোবাসে না। এসব বিষয় ইয়ানকে চিন্তিত করে তোলে। এই কারণে সে ভেনিকে এখানে একলা রেখে চলে যায়। এরপরের দিন অফিসে ভেনি ভাবছিল যে কাল রাতে কি আমি আসলেই ইয়ানের সাথে ছিলাম নাকি স্বপ্ন দেখেছি। সে এখানে কিছুটা কনফিউশনে ছিল, কেননা কাল সে অনেক বেশি নেশা করেছিল, আজকে তার কিছুই মনে ছিল না। এখানে অফিসে এক ম্যানেজার আসে আর অ্যানাউন্সমেন্ট করে যে মিস্টার ইয়ানের জন্য একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের দরকার। এখানে সবাই তখন বলা শুরু করে যে
মিস্টার ইয়ানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তো কেবল লেলাই হতে পারবে। এ কারণে লেলা তখন এখানে দাঁড়িয়ে যায়, কিন্তু তখনই পেছন থেকে ভেনিও বলে আমিও এই বিষয়ে পার্টিসিপেট করতে চাই, আমার নামও লিস্টে লিখে দাও। কিন্তু লেলা বারণ করে দেয়। ভেনি তখন বলে তুমি কি আমাকে ভয় পাও? লেলা বলে আমি তোমাকে ভয় পাই না, চলো ঠিক আছে আমার সাথে কম্পিটিশন করে নাও, অ্যাসিস্ট্যান্ট তো আমিই হব। এরপরে তাদের কম্পিটিশন শুরু করা হয়। তাদের এক গ্যাজেট দেয়া হয় যা তাদেরকে কিছু সময় মনিটর করতে হবে। এখানে তারা সবাই এই কাজে লেগে যায়, কিন্তু ভেনি নিজের কাজ অনেক ভালোভাবে করছিল, যা এখানে থাকা লেলা নোটিশ করে নেয় আর অনেক বেশি জেলাস ফিল করছিল। রাতের সময় আমরা ভেনিকে লেট নাইট পর্যন্ত ওই প্রজেক্টে কাজ করতে দেখতে পাই, কেননা সে আসলেই মিস্টার ইয়ানের অ্যাসিস্ট্যান্ট হতে চাইছিল, কেননা এর ফলে সে কোম্পানিতে উপরের র্যাঙ্কে চলে যাবে আর সে অনেক সিক্রেট জানতেও পারবে। ইয়ানও তাকে রাতে অফিসে কাজ করতে দেখে আর তার জন্য কিছু খাবার নিয়ে আসে, কিন্তু সে তখন নিজে ভেতরে যায় না, কেননা তার মনে হচ্ছিল যে ভেনি আবারও তাকে ধোকা দিচ্ছে। সে নিজের অ্যাসিস্ট্যান্টকে দিয়ে সবকিছু তার কাছে পাঠিয়ে দেয়। এখানে ভেনি ভাবছিল যে না জানি সে আমাকে কেন অ্যাভয়েড করছে। এরপরের দিন আমাদের দেখানো হয় যে প্রেজেন্টেশন দেওয়ার সময় চলে এসেছে। এখানে লেলা আসলে ভেনির প্রজেক্টটি চুরি করে নেয় আর সে তা নিজের নামে প্রেজেন্ট করে দেয়, কিন্তু ভেনি মধ্যে বলে দেয় যে এসব কিছু আমি করেছি। সে এখানে তাদের কিছু প্রমাণ দেখানো শুরু করে, কিন্তু লেলা বলে সে মিথ্যা কথা বলছে, সে আমার কম্পিউটার থেকে এসব কিছু কপি করেছে। সবাই এখানে তখন ভেনিকে দোষ দিচ্ছিল আর লেলার সম্পূর্ণ সাপোর্ট করে, কিন্তু তখনই এখানে ওই অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর বলে ভেনি ম্যাডাম সত্যি কথাই বলছে, কেননা কাল রাতে যখন সে কাজ করছিল তখন আমাদের অফিসের কিছু অফিসার তাকে মনিটর করছিল। এ কারণে এখানে তখন কিছু লোক এসে তার ব্যাপারে কিছু বলে, যার ফলে লেলার সম্পূর্ণ ইতিহাস তো সামনে চলে আসে আর ভেনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের পজিশনও পেয়ে যায়, যার ফলে লেলা এখানে অনেক বেশি জেলাস ফিল করে। কিন্তু এখানে ইয়ান ভেনিকে বলে দেয় যে আজকে থেকে তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এখানে ভেনি তখন ভাবা শুরু করে যে স্কুল সময়েও আমরা দুইজনে একসাথে এক প্রজেক্টে কাজ করেছিলাম আর আজকে আবারও আমরা একসাথে কাজ করব, হয়তোবা আমাদের দূরত্ব কমে যাবে। সে এখানে খুশি হচ্ছিল। এরপরের দিন আমরা দেখতে পাই ভেনি যখন ঘুম থেকে জাগে তখন সে অনেক বেশি খুশি হয় যে সে এখন ইয়ানের সাথে কাজ করবে। এ কারণে সে ইয়ানের অফিসে কফি নিয়ে যাচ্ছিল, কিন্তু ভুলে তার হাতে কিছু গরম কফি পড়ে যায়। ইয়ান যখন তার হাত দেখে তখন তার এটা দেখে খারাপ লাগে। ভেনি বলে বেশি চোট লাগেনি, তাই তোমার ফালতু চিন্তা করার দরকার নেই। কিন্তু তখনই এখানে লেলা চলে আসে আর এসব কিছু দেখে সে তখন জেলাস ফিল করে। সে এখানে ইয়ানকে বলে যে তোমার মা তোমার সাথে কথা বলতে চায়। এখানে তার মা মোবাইলে তাকে বলে যে তোমাকে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লীলাকে বানানো উচিত, কেননা সেই এক যোগ্য মেয়ে, তাকে এক সুযোগ দাও। সে এখানে এরপরে বলে দেয় যে আজকে থেকে লেলাও আমার অ্যাসিস্ট্যান্টের কাজ করবে, কিন্তু এখানে ভেনির কাছে এই বিষয় ভালো লাগে না আর বলে আমি টেস্ট পাস করে এই পজিশনে এসেছি, কিন্তু সে তো শর্টকাট পেয়ে গেল, এটা তো সঠিক কথা নয়। লেলা তখন এখানে চলে আসে। ভেনি তখন রেগে এখান থেকে চলে যায়। এখানে লেলা তখন ইয়ানের ক্লোজ আসা শুরু করে আর বলে আমি আপনার অনেক ভালো করে খেয়াল রাখবো, কিন্তু ইয়ান তাকে নিজের থেকে দূর করে দেয় আর বলে নিজের বাজেটিক্সের ব্যবহার আমার উপরে করতে এসো না, তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, এই কারণে আমি আজ পর্যন্ত তোমার সাহায্য করে আসছি, কিন্তু আমার উপরে নজর দেয়া বন্ধ করে দাও। সে রেগে তাকে অফিস থেকে বের করে দেয়। লেলার রাগ তো অনেক আসে, কিন্তু সে নিজের মুড তখন পাল্টে নেয় আর ভেনির কাছে গিয়ে তাকে বলে যখন তুমি সেখান থেকে চলে এসেছিলে তখন মিস্টার ইয়ান তো আমাকে আসতে দিতেই চাইছিল না, আর সে এখানে তাকে নিজেকে দেখিয়ে বলে যে তাদের মধ্যেও রোম্যান্স হয়েছে, কিন্তু ভেনি তখন তাকে বলে এতে আমার কিছুই আসে যায় না। যা শুনে লেলা তখন এখান থেকে চলে যায়। ভেনি এরপরে ভেবে যাচ্ছিল যে কাল রাতে ইয়ানের সাথে ওসব কিছু সত্য ছিল নাকি মিথ্যা, আর তার এখানে ইয়ানের উপরে রাগও আসছিল। কিছুক্ষণের মধ্যে আসে আর এক ফাইল দেওয়া শুরু করে ভেনিকে আর বলে এটা বস পর্যন্ত পৌঁছে দিও। ভেনি তখন বারণ করে দেয়, কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট যখন রিকোয়েস্ট করে তখন সে ওই ফাইল নিয়ে গিয়ে ইয়ানকে দিয়ে দেয়। এরপরে যখন সে যেতে যাচ্ছিল ইয়ান তখন তাকে থামিয়ে দেয় আর জিজ্ঞেস করে তুমি এত বেশি জেলাস ফিল কেন করছো, তুমি কি আমাকে এখনো ভালোবাসো যে এত বেশি জেলাস ফিল করছো? ভেনি তাকে বলে তোমাকে কে বলেছে যে আমি তোমাকে ভালোবাসি? ইয়ান এখানে তাকে বলে আজকে আমার সাথে যেও, এক কন্ট্রাক্ট সাইন করাতে হবে। এই কারণে সে তাকে এক বৃদ্ধা লোকের সাথে দেখা করানোর জন্য নিয়ে আসে যে আসলে ইয়ানের দাদা ছিল। কিন্তু তখনই এখানে ইয়ানের ছোট ভাই অর্থাৎ যার সাথে ভেনির বিয়ে হতে যাচ্ছিল সে চলে আসে। বেচারি ভেনি তখন তো ভয় পেয়ে যায় যে এখন তো তারা আমাদের সাথে কন্ট্রাক্টে সাইনই করবে না। সে এখানে বিয়ে ক্যান্সেল করার জন্য তার কাছে ক্ষমা চায়। ইয়ানের ভাইও কম ছিল না, সেও এখানে কিছু ড্রামা করে, কিন্তু ইয়ান তখন তাকে ইশারা করে জ্বালাতন করতে নিষেধ করে। এই কারণে তার ভাই তারপরে তাকে বলে ঠিক আছে আমরা এক শর্তে তোমাদের সাথে কন্ট্রাক্ট সাইন করব, প্রথমে তোমাকে এই গেম খেলতে হবে আমার দাদার সাথে। সে এখানে ওই গেম খেলে আর সেখানেও দাদাকে হারিয়ে দেয়, কিন্তু দাদা এরপরে তাকে এক বই দেয় আর বলে এটা তুমি ট্রান্সলেট করে দাও, কেননা আমি এই ভাষায় পড়তে পারি না। বেচারি ভেনি এরপরে
পরে তো এই কাজে লেগে যায়। সে অনেক ভাষাই দক্ষ ছিল, এ কারণে সে তৎক্ষণাৎ ওই কাজে লেগে যায়। এটা দেখে এখানে ইয়ানের ভাই অবাক ছিল আর ইয়ানকে বলে যে আসলেই তো এই মেয়ে অনেক বেশি ট্যালেন্টেড। এরপরে ভেনি যখন টায়ার্ড হয়ে যায় ইয়ান তখন তার খেয়াল নিচ্ছিল। কিছুক্ষণের মধ্যে এখানে ইয়ানের ভাই চলে আসে আর বলে দাদা সাইন করে দিয়েছে। এই কথা শুনে ভেনি এখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর ইয়ানের সাথে ফেরত যাচ্ছিল। গাড়িতে ইয়ানের কাছে কল আসে আর তার ভাই বলে যে এই মেয়ে অনেক বেশি অদ্ভুত, কিন্তু সে অনেক স্মার্ট আছে, কিন্তু সে আমাদের কোম্পানিতে এভাবে কাজ কেন করছে? এর পেছনে কিছু তো নিশ্চয়ই আছে। আপনাকে সে একটু বেশিই ভালোবাসে না তো? আপনাকে পাওয়ার জন্য কি আপনার কাছে আসার চেষ্টা করছে? এখানে তার ভাই বলে এখন এই ব্যাপারে আমি কিছুই জানি না। এখানে পাশে থাকা ভেনি তখন ভাবছিল যে তাদের দুইজনের তো শত্রুর মতো বিহেভ করা উচিত ছিল, কেননা আমি তার থেকে বিয়ে ভাঙার জন্য তাকে ব্যবহার করেছিলাম, কিন্তু তারা দুইজনে তো ভালো বন্ধুর মতো বিহেভ করেছে। এদিকে ইয়ানের ভাই তাকে বলে যে সে টাকার পেছনে পড়ে আছে, আপনি তাকে টাকা অফার করেন, দেখবেন সে নিজের রং বদলে নিবে। এই কারণে ইয়ান তখন নিজের মোবাইল ভেনিকে ধরিয়ে দেয়। ইয়ানের ভাই তখন তাকে টাকার লোভ দেখায় আর বলে তুমি ইয়ানকে ছেড়ে দাও। এই কথা শুনে ভেনি তখন গাড়ি থেকে নেমে যায়, যার ফলে ইয়ানের ভাই তাকে বলে ভাই সে তো অনেক বেশি লোভী, টাকার জন্য আপনাকে ছেড়ে দিয়েছে, ভালো কথা যে সে আপনাকে ছেড়ে দিয়েছে। ইয়ান তখন তাকে বলে এখন সে আর বড়লোক নেই, এ কারণে এটাই নর্মাল যে টাকার জন্য সে এসব করবে। সে তাহলে ভুল কি করছে টাকার জন্য আমাকে ছেড়ে? সে এখানে এটাই ভাবছিল যে সে এখনো গরিব মেয়ে। এদিকে ভেনির বাবা তাকে কল করে তাকে বলে যে কালকে তোমার জন্মদিন, এ কারণে ঘরে চলে আসো। ভেনি অনেক বেশি খুশি হয়। যখন সে অফিসে পৌঁছায় তখন সে জানতে পারে যে কন্ট্রাক্ট ভেনি নিজের পরিশ্রম দিয়ে পেয়েছিল তার সকল ক্রেডিট লেলার উপরে যাচ্ছিল, কিন্তু ভেনি এখানে অবজেকশন উঠায় আর বলে ওই কন্ট্রাক্ট তো আমি নিয়েছিলাম এত পরিশ্রম করে, তাহলে আপনারা এর ক্রেডিট লেলাকে কেন দিচ্ছেন? কিন্তু সকল অফিস বলে দেয় যে লেলা হেড, এই কারণে সকল ক্রেডিট তো হেডের উপরেই যাবে। লেলাও খুশি হয়ে বলে দেয় চলো আমি আপনাদের আজ ডিনার করাচ্ছি। সকল স্টাফ তখন খুশি হয়ে যায় যে আজকে তারা লেলার ঘরে ডিনার করার জন্য যাবে। এখানে ভেনিও তাদের সাথে বেরিয়ে পড়ে। যখন ভেনি তাদের সাথে সেখানে চলে আসে তখন ভেনি দেখতে পায় যে তো আমার ঘরেই নিয়ে এসেছে আর তার কাছে তার ঘরের চাবিও ছিল, কিন্তু লেলা তখন পেছন থেকে সকল স্টাফ মেম্বারদের ভেতরে নিয়ে যায়। ভেনি তখন ভাবে যে সে কত বেশি ড্রামা করবে। ঘরের ভেতরে আসার পরে সকল স্টাফ বলা শুরু করে যে এখানে কি কোনো সার্ভেন্ট নেই যারা আমাদের খাবার সার্ভ করতে পারে? কিন্তু তখনই এখানে এক সার্ভেন্ট এন্ট্রি নেয় যে আসলে লেলার মা ছিল, কিন্তু সে তাদের এরকম কিছুই বলে না। আর লেলাও তখন গিয়ে নিজের মায়ের উপরেই হুকুমদারি চালায় যে আমার গেস্ট এসেছে তাদের জন্য খাবার রেডি করো। তার মা তো এখানে ভেনিকে চিনে ফেলে, সে তাকে কিছু বলার চেষ্টা করে কিন্তু ভেনি তাকে বারণ করে দেয়। লেলা তখন সবাইকে এটা দেখাচ্ছিল যে সে এই ঘরের হেড। এখানের ফ্রিজে অনেক বড় এক লবস্টার রাখা ছিল। লেলা তখন তাকে ওইটাই রান্না করার জন্য বলে, কিন্তু তার মা তাকে বলে যে এটা আমাদের বস স্পেশালি নিজের মেয়ের জন্য নিয়ে এসেছে, কেননা কাল তার জন্মদিন। কিন্তু লেলা একটা কথাও শোনে না। ভেনি তখন বলে আমাদের এত বড় লবস্টার খাওয়াবে? তুমি কি জানো না ওটার দাম কত? কিন্তু বাকি সবাই তখন বলে সে অনেক বেশি রিচ, তার জন্য এটা তো নর্মাল ব্যাপার। লেলাও এখানে তখন অনেক পরিমাণে মিথ্যা কথা বলে যাচ্ছিল, কিন্তু তার মা এখানে রান্না করার জন্য তৈরি ছিল না। এ কারণে লেলা তখন নিজের মাকে সার্ভেন্টের মতো ট্রিট করা শুরু করে। ভেনি এসব কিছু মেনে নিতে পারছিল না, এ কারণে ভেনি এর পরে লেলাকে কথা শোনায় আর তাকে বলে সে আমার ঘরের কর্মচারী, তার উপরে হুকুমদারি চালিও না। ভেনির এই কথা শুনে সবাই তখন এখানে হতবাক হয়ে যায়। লেলা তখন বলে কি তুমি আমার ঘর নিজের ঘর হিসেবে বলছো? কবে থেকে আবার এই ঘর তোমার হয়ে গেল? লীলা তো এখানে মিথ্যা বলা বন্ধই করে না। ভেনি তখন বলে তোমার ড্রামা অনেক হয়ে গিয়েছে, আমি এই ঘরের মালকিন, তুমি আর কতদিন আমার পরিচয় নিয়ে সকলের সামনে ঘুরবে? সকল স্টাফ তখন কিছুটা শকড হয়ে যায়, কিন্তু কেউই এখানে ভেনির কথা বিশ্বাস করে না। সবাই তখন লীলাকে সাপোর্ট করছিল। এই কারণে ভেনি এখানে তখন বাটলারকে কল করে দেয়। বাটলার এই কারণে এরপরে এখানে চলে আসে। এখানে থাকা বাকি মেয়েরা তখন ভেনির উপরে উল্টোপাল্টা কথা বলা শুরু করে। এই কারণে বাটলার তখন রেগে এককে চর মেরে দেয় আর তাকে জিজ্ঞেস করে তোমার সাহস কি করে হলো আমাদের ম্যাডামের ব্যাপারে এসব বলার? এরপরে এখানে সকলের সামনে লেলার সত্যতা চলে আসে, যার পরে লেলা সবার সামনে অনেক বেশি লজ্জিত হয়ে যায়। কিছু সময় পরে আমরা দেখতে পাই ভেনির কাছে ইয়ানের কল আসে। সে তাকে বাইরে ডিনারে ডাকে আর তাকে তার জন্মদিনের উইশ করা শুরু করে, পাশাপাশি তার জন্য এক ফুলও নিয়ে আসে, যা দেখে ভেনি তখন অনেক বেশি খুশি হয় আর বলে আমি ভাবিনি যে তোমার আমার জন্মদিনের কথা মনে আছে। তারা দুইজনে ভালো সময়ই কাটাচ্ছিল, তখনই ইয়ানের কাছে কল আসে। এ কারণে সে তখন সাইডে গিয়ে কথা বলা শুরু করে। ইয়ানকে তার অ্যাসিস্ট্যান্ট বলে বস আমরা এক লোককে ধরেছি যে কিনা আপনার মায়ের উপরে হামলা করেছিল আর সে লেলার সাথেও মিলে আছে। এসব জেনে ইয়ান বুঝতে পেরে যায় যে সকল প্ল্যান লেলাই করেছিল। সে এরপরে ভেনির কাছে এসে বসে পড়ে। ভেনি তাকে বলে আমার মনে হয়েছিল যে তুমি আজকেও আমাকে একলা ছেড়েই চলে যাবে, কেননা এটা তোমার অভ্যাস হয়ে গিয়েছে, বারবার তুমি আমাকে এভাবেই ছেড়ে চলে যাও। কিন্তু ইয়ান বলে এখন আমি তোমাকে ছেড়ে যাব না। তখনই এখানে এক লোক ভেনির উপরে হামলা করা শুরু করে,
কিন্তু গার্ড এসে তাকে ধরে ফেলে। ইয়ান এখানে জানতে পারে যে এই অ্যাটাকও তার উপরে লেলাই করিয়েছে। এ কারণে এখন সে নিজের গার্ড আর অ্যাসিস্ট্যান্টকে লেলার কাছে পাঠিয়ে দেয়। লেলার সম্পূর্ণ প্ল্যান তো এখন খারাপ হয়ে যায়। গার্ড তাকে ধরে ফেলে আর পুলিশ তাকে জেলে নিয়ে যায়। এরপরে আমরা ইয়ান আর ভেনিকে একসাথে দেখতে পাই। ইয়ান বলে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? ভেনি বলে, আমি কিছুই বলতে চাই না। আমার কি কোনো সিক্রেট আছে যা তুমি আমার সাথে শেয়ার করতে চাও? এখানে ইয়ানও তাকে কোনো উত্তর দেয় না। আসলে তারা দুইজনই নিজেদের আসল সিক্রেট লুকাচ্ছিল আর একে অপরের সাথে কিছুই বলে না। এরপরে 2 সপ্তাহ চলে যায় আর আমাদের ইয়ানকে দেখানো হয় যে কিনা ভেনির বাবার মেসেজের ব্যাপারেই ভেবে যাচ্ছিল যে আসলে সে এই কোম্পানিতে এজেন্ট হিসেবে কেন এসেছে, সে এমন কি চুরি করতে চায়, সে কি আমাকে ভালোবাসে না? অ্যাসিস্ট্যান্ট এখানে এসে তখন তাকে বলে, বস কিছুক্ষণের মধ্যেই আপনার মিটিং শুরু হতে যাচ্ছে যেখানে আপনাকে কোম্পানির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে দেয়া হবে। এরপরে আমরা দেখতে পাই ভেনির কাছে তার বাবার কল আসে। সে তাকে বলে, তুমি ওই ডকুমেন্ট কবে পাবে? খুব দ্রুত ওই ডকুমেন্ট নিজের করে নাও। ভেনিও চিন্তায় ছিল যে ওই ডকুমেন্ট কিভাবে নিজের বানাবে। কিছুক্ষণ পরে ইয়ান এসে নিজেই তাকে লকারের এক চাবি দিয়ে দেয় আর বলে তার মধ্যে এক গুরুত্বপূর্ণ এক ফাইল আছে, জানিয়ে তোমাকে আমার সাথে মিটিং এ যেতে হবে। এটা পেয়ে ভেনি অনেক বেশি খুশি হয়ে যায় যে ফাইল চুরি করার সুযোগ পেয়ে গিয়েছে। সে এরপরে গিয়ে ফাইল চুরি করে নেয়। তবে সে এরপরে ওই ফাইল দেখে ভাবে, আমার কি এই ফাইল ইয়ানকে দেওয়া উচিত নাকি বাবাকে? তার বাবার কল চলে আসে আর সে বাবাকে বলে যে আমি ওই ফাইল পেয়ে গিয়েছি। বাবা তাকে বলে দ্রুত ফাইল নিয়ে ঘরে চলে আসো। এখানে ভেনি তখন কিছুটা কনফিউজ ছিল। সে বলে, যদি আমি এই ফাইল চুরি করি তাহলে ইয়ানের জব চলে যাবে আর সবাই ইয়ানকে দোষ দিবে। তবে আমার বাবা তো এদিকে খারাপ কাজ করছে, কারো কোম্পানির সিক্রেট চুরি করা উচিত নয়। এই কারণে আমি সঠিক সিদ্ধান্ত নিব। অন্যদিকে আমাদের ইয়ানকে দেখানো হয় মিটিং রুমের বাইরে। অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, বস আপনি মিটিং এর জন্য লেট হচ্ছেন। ইয়ান এখানে ভাবছিল যে ভেনি কি আমার কাছে ফাইল নিয়ে আসবে, অনেক দেরি হয়ে যায় কিন্তু ভেনি আসে না। এ কারণে ইয়ানের এখানে মনে হয় যে সে হয়তোবা ওই ফাইল চুরি করার জন্য এসেছিল আর এখন সে চলে গিয়েছে, সে এখন আর ফেরত আসবে না। কিন্তু তখনই এখানে ভেনি চলে আসে আর তাকে বলে, তুমি এই ফাইল তো নিয়ে যাওয়া ভুলেই গিয়েছো। এই ফাইল ছাড়া তোমার বস মিটিং কিভাবে করবে? তখনই এখানে অ্যাসিস্ট্যান্ট বলে দেয়, বস তো আমাদের এখানেই আছে, সেই তো আমাদের বস, সেই হচ্ছে এই কোম্পানির চেয়ারম্যান। এ কারণে ভেনি এখানে জানতে পারে আর বলে, ও মাই গড, সেই এই কোম্পানির চেয়ারম্যান। ইয়ান এখানে অনেক ভালো করে নিজের মিটিং শেষ করে ফেলে। কিছু মেয়েরা তার পেছনে পড়ে যায় আর তার কন্ট্রাক্ট নাম্বার চাওয়া শুরু করে। ইয়ান তখন তাদের বলে, আমার অলরেডি ফিয়ন্সি আছে। আর এরপরে সে ভেনির কাছে চলে যায়। ভেনি তখন তার চিপে কিস করে আর তাকে বলে, তুমি আগেরবার আমার বিয়ে ভাঙতে সাহায্য করেছিলে, আজকে আমি তোমার সাহায্য করে দিচ্ছি। এখানে থাকা ওইসব মেয়েদের সামনে সে এমন অভিনয় করে যেন সে তার ফিয়ন্সি। এরপরে সে এখান থেকে যাওয়া শুরু করে কিন্তু ইয়ান তখন তাকে থামিয়ে নেয় আর তাকে বলে, তুমি ভুলে যাচ্ছ যে তোমার এঙ্গেজমেন্ট আমার সাথেই ফিক্সড হয়েছে। ইয়ান এখানে তাকে এক রিং পরিয়ে দেয় আর তাকে বলে যে অফিসিয়ালি তুমিই এখন আমার ফিয়ন্সি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আর বন্ধুরা, এখানেই আমাদের আজকের এই গল্পের দ্য এন্ড হয়ে যায়। তোমাদের কাছে এই গল্প কেমন লেগেছে তা আমাকে কমেন্টে জানাতে ভুলবে না যেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।